হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 12 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, 1857 সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের কারণগুলো কি ছিল। দেখো, এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের যে কারণ সেটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবার 2024-25 সাজেশন অনুযায়ী। এছাড়া সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের যে প্রকৃতি বা চরিত্র এটা কেমন ছিল এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে একটা পরীক্ষা আসবে। এক হচ্ছে সিপাহী বিদ্রোহের কারণ, আর একটি হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র। তা প্রকৃতি বা চরিত্র নিয়ে এর আগের একটি ক্লাসে আলোচনা করেছি। এখন আলোচনা করব মহাবিদ্রোহের কারণ বা এর পটভূমি কি ছিল। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষে যে উত্তরটা রয়েছে 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার 500 ওয়ার্ডের, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা আছে একবার একটু দেখে নিই। বিএ হিস্ট্রি অনার্স 5th সেম সিসি 12, প্রশ্নটা দেখো, 1857 সালের সিপাহী বিদ্রোহ বা এই বিদ্রোহের আরেক নাম কি মহাবিদ্রোহ, তার কারণগুলি, অর্থাৎ এখানে কারণ একটা নয় অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলি আলোচনা করো। তা মহাবিদ্রোহের পিছনে অনেক কারণ, সামরিক কারণ, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, ধর্মীয় কারণ, অনেকগুলো কারণ, প্রায় 4-5টি মূল কারণ রয়েছে। এই কারণগুলোকে ধরে ধরে আলোচনা করতে হবে। যদি 10 নম্বরের হয় তাহলে 5 থেকে 6টা প্যারা তোমাদেরকে লিখতে হবে এবং এক একটা প্যারাতে এক একটা কারণ তোমাদেরকে মেনশন করতে হবে। রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, ধর্মীয় কারণ, সামরিক কারণ, প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ বলতে এখানে এনফিল্ড রাইফেলের ব্যবহার, গরু এবং শুয়োরের চর্বি দিয়ে কার্তুজ বানানো হয়, ধর্মনাশের আশঙ্কায় বাধ্য হয়ে সিপাহীরা বিদ্রোহ করেছিল। এটা ছিল একেবারে তাৎক্ষণিক বা প্রত্যক্ষ কারণ। তার আগে এই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় এই কারণগুলোকে মেনশন করতে হবে। তাই এই কোশ্চেনের প্রপার যে অ্যান্সার সেটা আমি আলোচনা করছি তোমাদের সামনে, কিন্তু তার আগে এই প্রশ্নের ডিটেলসে যে আলোচনা অর্থাৎ কারণগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আমি এর আগের একটি ভিডিওতে করেছি। সেই ভিডিওটা আমরা একবার দেখে নেবো, তারপরে আমরা অ্যান্সারে আসবো। 1857 সিপাহী বিদ্রোহ, সিপাহী বিদ্রোহের আরেক নাম মহাবিদ্রোহ, এর কারণ, কেন সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়েছিল, এটাই হচ্ছে মূল প্রশ্ন। তো দেখো, সিপাহী বিদ্রোহ মানে কি? সিপাহীরা বিদ্রোহ করেছিল। সিপাহী কারা? ব্রিটিশ সরকারের যে সামরিক বাহিনী, যে মিলিটারি বা পুলিশ বাহিনী ছিল, সেই বাহিনীতে ভারতীয়রা সেখানে সৈনিক হিসেবে সেখানে যোগদান করেছিল এবং তারা সেখানে চাকরি করত ব্রিটিশের অধীনে পুলিশ বা সৈন্যবাহিনীতে। এই সৈন্যরা কিন্তু বিদ্রোহ করে প্রথম মঙ্গল পাণ্ডের নেতৃত্বে ব্যারাকপুরে এই সৈন্য শিবিরে প্রথম বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহ ঘোষণা করেছিল, তার যে সূচনাটা হয়েছিল এনফিল্ড রাইফেলের ব্যবহারের কে কেন্দ্র করে। এটাই ছিল প্রত্যক্ষ কারণ, অর্থাৎ এই ঘটনাটির পর সিপাহী বিদ্রোহটা শুরু হয়। এনফিল্ড রাইফেলের ব্যাপারটা কি না, একটা কার্তুজ, যে বন্দুকে যে বারুদ ভর্তি করে গুলি ছুটতে হতো, সেই বারুদটাকে বলা হতো কার্তুজ এবং সেটা একটা থলির ভিতরে থাকতো, চামড়ার থলি। সেই থলিতে বা সেই থলিটা তৈরি করা হয়েছিল সেই সময়, বা গুজব রটেছিল যে শুয়োরের চর্বি বা গরুর চর্বি দিয়ে এটা বানানো। আর এই কার্তুজ কাটতে হতো দাঁত দিয়ে, মুখ দিয়ে কেটে। তাহলে যিনি মুসলমান সৈনিক তিনি শুয়োরের চর্বি মুখী দিচ্ছেন, আবার যিনি হিন্দু সৈনিক তিনি গরুর চর্বি মুখী দিচ্ছেন। এই কারণে ধর্মনাশের আশঙ্কায় এই সিপাহীরা প্রথম বিদ্রোহ ঘোষণা করে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। এটা ছিল প্রত্যক্ষ কারণ, কিন্তু আরো অনেক কারণ ছিল। সেই কারণগুলো নিয়ে আমরা আলোচনা করব। মূলত 5টি কারণ। একটা ছিল রাজনৈতিক কারণ, একটা ছিল সামাজিক কারণ, একটা ছিল অর্থনৈতিক কারণ, একটা ছিল ধর্মীয় কারণ, আরেকটি ছিল সামরিক কারণ। এই 5টি কারণ নিয়েই আমরা কিন্তু আলোচনা করব এবং তোমরা যখন অ্যান্সারটি লিখবে এই 5টি কারণের উপরে 5টি প্যারা করে অ্যান্সারটাকে কমপ্লিট করবে এবং পয়েন্ট করে তোমরা লিখবে, কোনো অসুবিধা নেই। এখন মূল বিষয় হচ্ছে যে এই সিপাহী বিদ্রোহ যেহেতু সিপাহীরা শুরু করে, কিন্তু একে মহাবিদ্রোহ কেন বলা হচ্ছে? দেখো, এর আগে তোমরা যে ক্লাসটি পেয়েছিলে যে সিপাহী বিদ্রোহের প্রকৃতি, সেই প্রকৃতিতে আমরা জানতে পারি যে সিপাহী বিদ্রোহকে অনেকে অনেক রকম ভাবে ব্যাখ্যা করেছে এর প্রকৃতি বা চরিত্র নিয়ে। কেউ বলছে এটা সিপাহীরা বিদ্রোহ করেছিল তাই এটি সিপাহী বিদ্রোহ, কেউ বলছে এই বিদ্রোহে ভারতবর্ষের আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছিল তাই এটা ছিল জাতীয় বিদ্রোহ, আবার কেউ বলছে এটা ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম, কেউ বলছে এটা গণবিদ্রোহ কারণ সমস্ত শ্রেণীর মানুষ এতে অংশগ্রহণ করেছিল স্বতঃস্ফূর্তভাবে।
কেউ বলছে এরা জমিদারেরা এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, তাই ছিল এটি সামন্ত শ্রেণীর বিদ্রোহ। এবং একাধিক এখানে ডেফিনেশন দেওয়া হয়েছে বা একাধিকভাবে এই বিদ্রোহের চরিত্রকে নির্ণয় করার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন ঐতিহাসিকরা সেটা করেছেন। এখন মহাবিদ্রোহ এই কারণে যে এই বিদ্রোহে স্বতঃস্ফূর্তভাবে ভারতবর্ষের আপামর জনসাধারণ এই বিদ্রোহে অংশগ্রহণ করে, তাই একে বলা হয় মহাবিদ্রোহ। কারণ কি? দেখো, কারণ যদি আমরা দেখি তাহলে প্রথম পয়েন্টের যেটা কারণ, রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণ বলতে এই দেখো, এই মহাবিদ্রোহটা হয় কিন্তু মূলত দায়ী ছিলেন সেই সময় ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি। ডালহৌসি ভারতবর্ষে এসে সাম্রাজ্য বিস্তার করার জন্য তিনি সত্য বিলোপ নীতি নিয়েছিলেন। অর্থাৎ সত্য বিলোপ মানে অধিকারের বিলোপ। যেসব অপুত্রক রাজারা ছিলেন তারা দত্তক গ্রহণ করতেন পুত্র সন্তান, এই দত্তক গ্রহণকে তিনি বন্ধ করে দেন। তিনি বলেন এই দত্তক গ্রহণ আর চলবে না। এর ফলে কি হয়, ওই রাজার মৃত্যুর পর তার রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে আসে বা ব্রিটিশরা সেটা দখল করে নেয়। এইভাবে সত্য বিলোপ নীতির অজুহাতে বা এই নীতিকে সামনে রেখে ডালহৌসি একের পর এক সাতারা, অযোধ্যা, নাগপুর, সম্বলপুর, উদয়পুর, তাঞ্জোর, ঝাঁসি এরকম একাধিক রাজ্য কিন্তু জয় করে নিয়েছিলেন বা দখল করে নিয়েছিলেন, যেটা সেই সময় ভারতের সাধারণ মানুষ এটা ভালোভাবে দেখেনি বা এই সব রাজ্যের যারা রাজাদের যারা প্রজারা ছিলেন সেই প্রজারাও বিষয়টাকে কিন্তু ভালোভাবে মেনে নেয়নি, তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এছাড়া কুশাসনের অজুহাতে ডালহৌসি নাগপুর এবং অযোধ্যা এই দুটি রাজবাড়ি বা রাজপ্রাসাদ অবাধে লুণ্ঠন করেন, মানে ডাকাতি করেন এবং এই রাজ পরিবারের যারা সদস্য তাদেরকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেয়। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়, তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগরে দেওয়ার জন্য একটা মোটিভ তৈরি হয় তাদের মধ্যে। এবং এই সময়ে আবার দেখা যাচ্ছে এই ব্রিটিশ সরকারের মানে অত্যাচারী নীতির ফলে ভারতবর্ষের বিভিন্ন উপজাতি সম্প্রদায়, সাঁওতাল, কোল, মুন্ডা, ভিল, ওরাও, খোন্দ, এরকম বিভিন্ন উপজাতির মানুষ যারা এতদিন নিষ্কর জমি ভোগ করত এবং জঙ্গলে গিয়ে তারা ফুল ফল মধু সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করত, কিন্তু ব্রিটিশ সরকারের এই রাজস্ব নীতির ফলে তাদের উপর কর চাপানো হলে তারা তাদের যে প্রাচীন অধিকার, যে ভূমির উপরে যে নিষ্কর অধিকার ছিল তাদের সেই অধিকারে হস্তক্ষেপ করা হয়। ফলে তারাও কিন্তু এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং তারা যখন এই সিপাহী বিদ্রোহটা সিপাহীরা শুরু করে তখন এই সব জাতি উপজাতির মানুষেরা কিন্তু এই বিদ্রোহে এসে বা এই সিপাহীদের পাশে এসে দাঁড়ায় এবং এই বিদ্রোহটাকে একটা গণ বিদ্রোহের চরিত্র দেয়। এটা ছিল রাজনৈতিক কারণ। এরপরে দেখো যেটা রয়েছে সামাজিক কারণ। তা সামাজিক কারণ বলতে এই দেখো, ব্রিটিশ সরকার ভারতবর্ষে যখন শাসন করতে আসে তখন তারা ছিল শাসক আর ভারতীয়রা ছিল শাসিত, এবং এই শাসকরা শাসিতদের নিচু নজরে দেখতো, অর্থাৎ ভারতীয়দেরকে তারা সবসময় অবজ্ঞার চোখে দেখতো, হীন নজরে দেখতো, নিচু নজরে দেখতো এবং তাদেরকে সর্বক্ষেত্রে বঞ্চনা করা হতো। ইউরোপীয় ক্লাবগুলোর প্রবেশদ্বারে লেখা দেখতো মানে কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। এছাড়া তো বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল, মাঠ বা অন্যান্য রেলগাড়িতে ভারতীয়দেরকে নানাভাবে লাঞ্ছনা করা হতো। তা ভারতীয়দেরকে তারা নিকৃষ্ট জাতি হিসেবে মনে করতো, এই ইংরেজ জাতি, এগুলো ভারতীয়দের মনে দারুণ ক্ষোভ তৈরি হয়। এছাড়া যে চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে বা চাকরির উচ্চ পদগুলি ইংরেজদের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছিল। ভারতীয়দের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু নিয়োগ করা হয়নি। কর্নওয়ালিসের সময় থেকে, লর্ড কর্নওয়ালিসের সময় থেকে এই নীতি চলতে থাকে সেই লর্ড উইলিয়াম বেন্টিং এর আমল পর্যন্ত, যেটা ভারতীয়দের মধ্যে একটা দারুণ, বিশেষ করে শিক্ষিত ভারতীয়দের মধ্যে দারুণ একটা ক্ষোভের সঞ্চার করে। এছাড়া এই ব্রিটিশ সরকার ভারতবর্ষে এসে একাধিক সামাজিক আইন কানুন বা প্রথা তারা চালু করে বা যেসব ভারতীয়দের মধ্যে যেসব কুসংস্কার ছিল তার অবসান ঘটায়। যেমন আমরা বলতে পারি সতীদাহ প্রথা বন্ধ করে দেন, বিধবা বিবাহ চালু করেন, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন বন্ধ করে দেন। কিন্তু এগুলো ভালো দিক, এগুলো একটা সভ্যতা বা সমাজের পক্ষে ভালো, কিন্তু হিন্দু সমাজের যারা রক্ষণশীল ব্যক্তি তারা কিন্তু এটাকে ভালো চোখে দেখেনি। এছাড়া এই যে এই দেশে পাশ্চাত্য শিক্ষার প্রসার,
টেলিগ্রাফের বা টেলিফোনের যে প্রচলন, রেল লাইনের প্রচলন, এগুলো কিন্তু ভারতীয়রা ভালো চোখে দেখেনি। ফলে সামাজিক ক্ষেত্রে তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হতে থাকে। এছাড়া তো ছিল ব্রিটিশদের অত্যাচার তো আছেই। ব্রিটিশ সরকার ভারতীয়দের উপরে নানাভাবে অত্যাচার করত, আদিবাসী উপজাতির মহিলাদের উপর অত্যাচার করত, এবং এই সব কারণে সামাজিক ক্ষেত্রে একটা ক্ষোভ তৈরি হয় এইসব আপামর ভারতবাসীর মধ্যে। তাই যখন সিপাহীরা এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা করে, তখন সাধারণ জনজাতি তাদের পাশে এসে দাঁড়ায় এবং এই বিদ্রোহটাকে একটি জাতীয় বিদ্রোহের রূপ দেয়। এর পরের পয়েন্ট দেখো কি রয়েছে, অর্থনৈতিক কারণ। তা ব্রিটিশ সরকার ভারতবর্ষে এসেছিল তাদের মূল লক্ষ্য অর্থ শোষণ করা, এবং এই ক্ষেত্রে তারা কি করে, আমরা যদি একটু আগে থেকে দেখি, 1757 থেকে যদি দেখি, মানে পলাশী যুদ্ধের পর যদি আমরা দেখি, দেখব যে বাংলাদেশ থেকে তারা প্রচুর পরিমাণে অর্থ লুণ্ঠন করেছে, যাকে আমরা বলি পলাশীর লুণ্ঠন। নবাব কেনা বেচার যে খেলা, একজন নবাবকে বসাচ্ছেন, তার কাছ থেকে 2-3 কোটি করে টাকা নিচ্ছেন, তারপরে যখন টাকা সে দিতে পারছে না, তাকে হটিয়ে আরেকজনকে সিংহাসনে বসানো হচ্ছে, তার কাছ থেকেও টাকা নেওয়া হচ্ছে। এইভাবে একের পর এক নবাবকে সিংহাসনে বসানো হচ্ছে এবং তাদের কাছ থেকে উপঢৌকন, পারিতোষিক বা নজরানা হিসেবে অনেক অর্থ আদায় করছে ব্রিটিশ সরকার, এবং এই দেশ থেকে এই হিউজ পরিমাণে টাকা তারা ইংল্যান্ডে পাচার করছে। এটাকে বলা হচ্ছে ড্রেন অফ ওয়েলথ। দাদাভাই নৌরোজি তার ব্রিটিশ রুল পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল গ্রন্থে তিনি এই কথা বলছেন যে ওয়েলথ, ড্রেন অফ ওয়েলথ অর্থাৎ সম্পদের নির্গমন। ভারতবর্ষ থেকে একটা বিপুল পরিমাণে অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে, যার বিনিময়ে ভারতে কিছুই আর ফিরে আসছে না, মানে সম্পদের অপহার হচ্ছে, লুণ্ঠন হচ্ছে অবাধে। তাই জন সুলিম্যান বলেছিলেন যে বাংলাদেশ যেন একটা টাকার গাছ, নাড়া দিলেই যেন টাকা কুড়োনো যায়। তাই এরকম ভাবে দেখা যায় যে পলাশী যুদ্ধের পরবর্তীকালে, বক্সারের যুদ্ধের পর যখন দেওয়ানি লাভ করে ব্রিটিশ সরকার, তখন রাজস্ব আদায়ের নাম করে তারা প্রচুর পরিমাণে অর্থ তারা উপার্জন করে এবং সেই অর্থ তারা বিদেশে পাচার করে। এছাড়া ব্রিটিশ কর্মচারীদের মধ্যে বিভিন্ন ব্যক্তি তারা নানা রকম সরকারি বেসরকারি কন্ট্রাক্ট নিয়ে, যেমন রাস্তাঘাট, সেতু, বাঁধ এগুলো নির্মাণ করার নামে তারা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে। এছাড়া এই যে ব্রিটিশ কোম্পানির যেসব কর্মচারীরা যারা ব্যবসা বাণিজ্য করত, তারা দস্তকের অপব্যবহার করে বিপুল পরিমাণে অর্থ তারা সঞ্চিত করে। এছাড়া দেখা যায় যে এই ব্যবসা বাণিজ্যের জন্য তারা এক সময় ইংল্যান্ড থেকে সোনা রূপা আমদানি করতেন, যাকে বলা হয় বুলিয়ান আমদানি। কিন্তু এই আমদানিটা একসময় বন্ধ করে দেয়, তারা আর কোনো সোনা রূপা আনে না ইংল্যান্ড থেকে, তারা এদেশের উপার্জিত অর্থ দিয়ে এদেশেই ব্যবসা বাণিজ্য করতে থাকে, টাকা দিয়ে তারা টাকা বানানোর চেষ্টা করে। তো এইভাবে একটা প্রচুর পরিমাণে অর্থ তারা বিদেশে পাচার করে, যাকে বলা হচ্ছে সম্পদ বা অর্থের লুণ্ঠন। এই লুণ্ঠনের ফলে কিন্তু ভারতবাসী দরিদ্র হয়ে পড়ে। ভারতবাসী যে অর্থনৈতিকভাবে যে সমৃদ্ধ ছিল, গ্রামগুলি যে স্বয়ং সম্পূর্ণতা ছিল, সেটা কিন্তু আর থাকে না, বা সেই স্বয়ং সম্পূর্ণ গ্রামগুলি ধ্বংস হয়ে যায়। এই সব কারণে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে। এছাড়া দেখা যায় যে এই সময় ইংল্যান্ডে কুটির শিল্প হয়, এই শিল্প বিপ্লব হয়, এবং এই শিল্প বিপ্লবের যে কাঁচামাল সেটাও ভারত থেকে পাঠানো হয়, এবং শিল্পের উৎপাদিত যে পণ্য সামগ্রী সেটা ভারতবর্ষে এনে প্রত্যন্ত অঞ্চলে সেগুলোর বিভিন্ন বাজারে সেগুলো বিক্রির ব্যবস্থা করা হয়। ফলে এদেশের তাঁতে তৈরি যে কাপড়, সে কাপড় কেনার আর লোক থাকে না, ফলে এই তাঁত শিল্পটা ধ্বংস হয়ে যায়, যার পরিণাম ছিল কিন্তু কুটির শিল্পের ধ্বংস। এখন এই কুটির শিল্প ধ্বংস হয়ে গেলে যে লক্ষ লক্ষ তাঁতি যারা এই তাঁত শিল্পকে কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ করতেন, তারা বেকার হয়ে পড়ে। তখন তারা কিন্তু ক্ষোভে ফুঁসতে থাকে। যখন সিপাহীরা বিদ্রোহ করে, তখন সেই বিদ্রোহে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে। এটা একটা কারণ। এছাড়া এই চাকরির ক্ষেত্রে সংরক্ষণ তো ছিলই, ব্রিটিশরাই ভালো ভালো চাকরিগুলো পেতেন, এই দেশের ভারতীয়রা পেতেন না। এই সব কারণে, মানে এইসব অর্থনৈতিক কারণে ভারতীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং তারা এই বিদ্রোহে সামিল হয়। এরপরে দেখো ধর্মীয় কারণ। তা ধর্মীয় কারণ যদি বলি, যে ইংরেজরা ছিল খ্রিস্টান এবং খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য মিশনারিরা ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা ধর্ম প্রচার করতে থাকে, এবং এই ধর্ম প্রচারের পাশাপাশি তারা শিক্ষা বিস্তারও করতে থাকে। এই শিক্ষা বিস্তারের নাম করে তারা আদিবাসী সম্প্রদায়কে ধর্মান্তরিত করেন, খ্রিস্টান ধর্মে দীক্ষা দিতে থাকেন এবং হিন্দু ধর্মের বিরুদ্ধে
বিষোদ্গার করেন, অর্থাৎ হিন্দু ধর্মের বিরুদ্ধে তারা গালিগালাজ পর্যন্ত শুরু করেন। এইভাবে ভারতের যে সনাতন হিন্দু ধর্ম, সেই ধর্মের বিরুদ্ধে এই আক্রমণ সাধারণ ভারতবাসী ভালো চোখে দেখেনি। এছাড়া এই যে বিভিন্ন সংস্কারগুলো, বিধবা বিবাহ, সতীদাহ বা টেলিফোন টেলিগ্রাফের প্রচলন, এই বিষয়গুলো কিন্তু ধর্মীয়ভাবে ভারতবাসীর উপরে আঘাত মনে করতো ভারতীয়রা। এছাড়া বিভিন্ন যেসব ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ছিল, যেমন মন্দির, মসজিদ, সেগুলোর উপরেও কিন্তু ব্রিটিশরা কর চাপিয়েছিল। ফলে এই ধর্মীয় স্থানের উপর কর চাপালে এর ফলে কিন্তু ধর্মীয় ক্ষেত্রে একটা বড় আঘাত নেমে আসে ভারতবাসীর উপর, এবং তারা কিন্তু ক্ষোভে ফুঁসতে থাকে, এবং যখন এই মহাবিদ্রোহ শুরু হয় তখন তারা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ঠিক এই সময় এই এনফিল্ড রাইফেলের প্রচলন করে ব্রিটিশ সরকার তার সামরিক বাহিনীতে। ফলে ধর্ম নাশের আশঙ্কায় এই সামরিক বাহিনীর সৈন্যরা, হিন্দু সৈন্য, মুসলিম সৈন্য, তারা কিন্তু এই বিদ্রোহ প্রথম সূচনা করে। এরপরে দেখো রয়েছে সামরিক কারণ। তা ব্রিটিশ সরকারের দুটি বাহিনী ছিল, একটা স্থল বাহিনী আর একটা ছিল নৌবাহিনী। নৌবাহিনীর কথায় আসি। নৌবাহিনীতে যেসব ভারতীয়রা চাকরি করতেন তাদেরকে খুব নিচু নজরে দেখতেন উঁচু স্তরের অফিসারেরা, এবং যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো ভারতীয়কে উচ্চ পদে কিন্তু নিয়োগ করা হতো না, এবং সমযোগ্যতা থাকাও সত্ত্বেও তাদের বেতন অনেক কম দেওয়া হতো, এবং তাদেরকে খুব নিম্ন মানের খাবার দেওয়া হতো। এছাড়া সমুদ্র যাত্রা অর্থাৎ ভিন দেশে পাড়ি দেওয়া হিন্দু ধর্মের বিরোধী ছিল। তা সত্ত্বেও ভারতীয় সেনাদেরকে বিদেশে পাঠানো হতো সমুদ্র যাত্রার ভিতর দিয়ে। ফলে ধর্ম নাশের একটা আশঙ্কা তৈরি হয়। তাদের উঁচু স্তরের অফিসারেরা, নৌ অফিসারেরা অকথ্য গালিগালাজ করতেন, অভব্য আচরণ করতেন এই নিচু স্তরের নৌবাহিনীর কর্মীদের উপর। ফলে এই নৌবাহিনীর যারা সৈনিক তারাও কিন্তু ক্ষোভে ফুঁসছিলেন। এই কারণে আমরা দেখি যে 1857 মহাবিদ্রোহের আগেও কিন্তু দুইবার বিদ্রোহ হয়েছে, মানে সিপাহীরা বিদ্রোহ করেছে। সিপাহী বিদ্রোহ শুধু 1857 প্রথম হয়নি, এর আগে ভেলোরে হয়েছে 1817 নাগাদ একবার, উত্তরপ্রদেশে একবার হয়েছে। এগুলো অনেক আগে, মানে 1857 আগেও কিন্তু সিপাহীরা এই কারণে বিদ্রোহ করেছিল। এছাড়া দেখো সমুদ্র যাত্রার কথা বললাম, এবং নৌবাহিনীতে ভারতীয় যারা কর্মী বা সৈন্য তাদের পরে যে নানা রকম অসাম্য নীতি বা তাদের যে বৈষম্যমূলক আচরণ তাদের সাথে করা হতো, সেই কারণে তারা কিন্তু বিদ্রোহী হয়ে উঠেছিল। এর পাশাপাশি ভারতীয় সৈন্যরা, নৌবাহিনীর সৈন্য, স্থল বাহিনীর সৈন্যরা, তারা এই সময় লক্ষ্য করে দেখে যে প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ, মানে ইংরেজদের সাথে আফগানদের একটা যুদ্ধ হয়। এছাড়া 1854-56 নাগাদ হয় ক্রিমিয়ার যুদ্ধ ইউরোপে। সেই যুদ্ধে কিন্তু ব্রিটিশ সরকার পরাজিত হয়, এবং এর ফলে ভারতীয় এইসব সৈন্যদের মনে আত্মবিশ্বাস জেগে ওঠে। তারাও ভাবে যে ব্রিটিশ সরকারকে তারা পরাজিত করতে পারবে। ফলে তাদের মধ্যে এই আত্মবিশ্বাস তাদের বিদ্রোহের পথে কিন্তু তাড়িত করে, বিদ্রোহের পথে তাদেরকে এগিয়ে নিয়ে যায়। তো এই ছিল সামরিক কারণ। আর আগে আলোচনা করলাম রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, ধর্মীয় কারণ এবং সামরিক কারণ। এই 5টি কারণের উপরে, মানে 5টি পয়েন্টের উপরে তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটা রেডি করতে হবে। একেবারে সোজা সহজ একটা বিষয়, তবু তোমরা এই প্রশ্নটা অবশ্যই করবে। যদি মহাবিদ্রোহের প্রকৃতি না দেয় পরীক্ষায়, যেটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট থাকে, দেখা যায় সেই প্রশ্নটাই দেয় না পরীক্ষায়, সেক্ষেত্রে তোমরা তার সাপোর্টে এই, যদি ওই প্রশ্নটা না দেয় মহাবিদ্রোহের প্রকৃতি, তখন কিন্তু মহাবিদ্রোহের কারণ অবশ্যই দেবে পরীক্ষায়। এই জন্য তোমরা সাপোর্টে এই প্রশ্নটা অবশ্যই করে রাখবে। এই 5টি পয়েন্টের উপরে 5টি বিষয় শুধু লিখবে, খুব সহজ ব্যাপার, এর মধ্যে কোনো জটিলতা নেই। 2-1 বার পড়লেই দেখবে নোটসটা মুখস্থ হয়ে যাবে, এবং খুব সুন্দর সহজ একটা নোটস তোমাদের জন্য আমি রেডি করেছি। সেই নোটসটাকে নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করব। 1857 মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো। লর্ড ক্যানিং এদেশের গভর্নর জেনারেল রূপে আসার 1856 এক বছর পরেই সিপাহী বিদ্রোহ ঘটে। বিদেশি কোম্পানির অপশাসনের বিরুদ্ধে দেশবাসীর মনে যে ক্ষোভ ও অসন্তোষ জমা হয়েছিল তার বিস্ফোরণ ঘটে এই মহাবিদ্রোহের মধ্যে দিয়ে। ব্রিটিশ সামরিক শক্তির কাছে মাথা নত করলেও দেশীয় রাজা থেকে শুরু করে সাধারণ দেশবাসীর কেউই এই শাসন মেনে নিতে পারেনি। ব্রিটিশ ভারতবাসীর রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করে তাদের বিদ্রোহী হয়ে উঠতে বাধ্য করে। দেখো মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ,
তোমরা এই পয়েন্ট না করতেও পারো, কিন্তু পয়েন্ট করে লিখলেও কোনো অসুবিধা নেই। লর্ড ডালহৌসি ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে সত্যবিলোপ নীতি প্রয়োগ করে ঝাঁসি, সাতারা, নাগপুর, সম্বলপুর, তাঞ্জোর, কর্ণাটক সহ বিভিন্ন দেশীয় রাজ্য গ্রাস করলে ওই সব রাজ্য ব্রিটিশের বিরুদ্ধে চলে যায়। দেশীয় রাজ্য দখল নীতির সমালোচনা করে হেনরি রাসেল বলেছেন, আমি মনে করি ডালহৌসির দেশীয় রাজ্য দখল নীতি আমাদেরকে কফিনে ঢুকিয়ে দিয়েছে। ব্রিটিশ নির্লজ্জভাবে কুশাসনের অজুহাত এনে অযোধ্যা ও নাগপুরের রাজপ্রাসাদ লুণ্ঠন করেছিল, যা ব্রিটিশ শাসনের প্রতি জনগণকে ক্ষিপ্ত করে তোলে। ভারতে ব্রিটিশ শাসন কায়েম হওয়ার পর কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা, মথুরার জাট, দিল্লির ফরাজি, উড়িষ্যার খন্দ, সিংভূমের কোলারি, মানভূমের ভূম্যজি, এইসব উপজাতি গোষ্ঠীর লোকদের উপর ব্রিটিশের অত্যাচার ও নিপীড়ন শুরু হলে তাদের নিজস্ব জীবনযাত্রায় ছন্দপতন ঘটে। এইসব সম্প্রদায় আলাদা আলাদাভাবে নিজেদের মতো করে ব্রিটিশের বিরুদ্ধে তীব্র জেহাদ ঘোষণা করে। ব্রিটিশ উচ্চপদস্থ কর্মচারীরা সর্বক্ষেত্রেই ভারতীয়দের নিচু নজরে দেখত এবং সুযোগ পেলেই অত্যাচার করত। তাই স্কটিশ মিশনারি রেভারেন্ট আলেকজান্ডার ডাফ বলেছেন, ইংরেজের প্রতি ভারতীয়দের সামান্যতম আনুগত্য ছিল না। ব্রিটিশ রাজত্বের 100 বছরের মাথায় যে মহাবিদ্রোহ ঘটেছিল তার পেছনে এইসব রাজনৈতিক কারণগুলি কাজ করেছিল। ক্ষুব্ধ সিপাহীরা বারুদের স্তূপে অগ্নিসংযোগ করেছিল মাত্র। ডক্টর আর দেশাই এর মতে 1857 বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনে নির্যাতিত বিভিন্ন শ্রেণীর ভারতবাসীর সম্মিলিত অসন্তোষের ফল। প্যারা করে দেখো, মহাবিদ্রোহের সামাজিক কারণ। বিভিন্ন দিক থেকে কোম্পানির শোষণ ও উৎপীড়ন যখন এমন একটা পর্যায়ে পৌঁছয় যে সামাজিকভাবে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে, তখন বিভিন্ন সামাজিক বৈষম্য, দুর্নীতি ও ক্ষোভগুলি বিদ্রোহের জন্ম দেয়। সামাজিক বিচারে ইংরেজরা ছিল শাসক আর ভারতীয়রা ছিল শোষিত বা শাসিত। এই বৈষম্য ভারতবাসীর চেতনাকে জাগিয়ে তোলে। এই প্রসঙ্গে সুভাষচন্দ্র বসু বলেছেন, ভারত ব্রিটিশ আমলেই সর্বপ্রথম উপলব্ধি করে যে সে বিজিত হয়েছে। ভারতবাসী ব্রিটিশের চোখে ছিল ঘৃণার পাত্র। বহু ইউরোপীয় ক্লাবে প্রবেশদ্বারে লেখা থাকত, কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ। কর্নওয়ালিস ভারতীয়দের দুর্নীতিগ্রস্ত মনে করায় তাদেরকে সরকারি উচ্চ পদগুলি থেকে বঞ্চিত করে রাখেন। তাই ব্রিটিশের প্রতি ভারতবাসী কোনোদিনই আস্থা রাখতে পারেনি। মুঘল শাসনের অপশাসনের পর ব্রিটিশ এদেশের শাসনভার গ্রহণ করায় মুসলমানরা কখনোই ব্রিটিশকে ভালো চোখে দেখেনি। আবার সতীদাহ প্রথা রদ, শিশু হত্যা নিবারণ, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন রদ, বিধবা বিবাহ প্রচলন ইত্যাদিতে প্রত্যক্ষ ভূমিকা নেওয়ায় রক্ষণশীল হিন্দুদের একাংশ ব্রিটিশের প্রতি ক্ষুব্ধ ছিল। তাছাড়া ইংরেজি শিক্ষার প্রচলন, টেলিগ্রাফ স্থাপন, রেলপথের বিস্তার ইত্যাদি কার্যকলাপ হিন্দু মুসলিম নির্বিশেষে উদারভাবে মেনে নিতে পারেনি। এক অশান্ত সামাজিক পটভূমিকায় সমাজে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ব্রিটিশ বিরোধী মনোভাব নিয়ে এক তীব্র প্রতিবাদের তাগিদ অনুভব করেছিল, যে তাগিদ জন্ম দিয়েছিল বিদ্রোহের। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে বেশিরভাগ অঞ্চলগুলিতে সিপাহীদের অনুসরণ করে জনসাধারণ বিদ্রোহের প্রসার ঘটিয়েছিল। মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক শোষণই হলো ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের প্রথম এবং প্রধান কথা। এই অর্থনৈতিক শোষণের জন্য দায়ী ইংরেজদের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষ স্বভাবতই বিদ্রোহী হয়ে উঠেছিল। অধ্যাপক শশীভূষণ চৌধুরীর মতে সাধারণ ভারতবাসী জমি ও সম্পত্তি সংক্রান্ত স্বার্থ ও অধিকার ক্ষুণ্ণ হওয়ার কারণে বিদ্রোহে লিপ্ত হয়েছিল। 1757 থেকে 100 বছর ধরে ব্রিটিশ কর্তৃক বিপুল পরিমাণ ধন সম্পদ লুণ্ঠন ভারতবর্ষকে অর্থনৈতিক দিক থেকে নিঃস্ব করে দেয়। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের স্বার্থে ভারতকে কাঁচামাল সরবরাহের দেশে ও বিলাতি পণ্যের বাজারে পরিণত করা হয়। সুকৌশলে দেশীয় তাঁত শিল্পকে ধ্বংস করা হয়। এর সামগ্রিক প্রভাব রূপে ভারতীয় কুটির শিল্প ধ্বংস হয়। অগণিত তাঁতীয় কারিগর বৃত্তিচ্যুত হয়ে কর্মহীন শ্রমিক শ্রেণীতে রূপান্তরিত হয়। এছাড়া দেশীয় রাজ্যগুলি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হলে রাজ পরিবারগুলির উপর নির্ভরশীল অনুচর কর্মচারীরা কর্মচ্যুত হয়ে পড়ে। জন কে লিখেছেন, বহু সম্ভ্রান্ত ঘরের মহিলারা রাত্রে ভিক্ষা করতেন। সরকারি ভাষারূপে ইংরেজের প্রবর্তনের ফলে সংস্কৃত, আরবি, ফার্সি প্রভৃতি দেশীয় ভাষা ও সাহিত্যে শিক্ষিত মানুষজন জীবিকা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হয়। ফলে শিক্ষিত ভারতীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে। মহাবিদ্রোহের ধর্মীয় কারণ। সাধারণ ভারতবাসী খ্রিস্টান মিশনারিদের ধর্মমূলক কার্যকলাপে রুষ্ট ছিলেন। এছাড়া সরকারি তরফে মন্দির মসজিদের খাস জমির উপর কর আরোপ করাকে ভারতবাসী ভালোভাবে মেনে নিতে পারেনি। পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন, গঙ্গার জলে সেচের ব্যবস্থা, সতীদাহ
ও সাগরে সন্তান বিসর্জন নিবারণ, বিধবা বিবাহ আইন পাস, রেল ভ্রমণে জাতপাতের প্রথার অবসান, টেলিগ্রাফ টেলিফোনের প্রচলন রক্ষণশীল ভারতীয়দের মনে ধর্মনাশের আশঙ্কাকে ঘনীভূত করে তোলে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উপর কর আরোপ করা হলে তা ভারতবাসীর ধর্ম বিশ্বাসের উপর প্রচণ্ড আঘাত আনে। ওয়াহাবি আন্দোলন ব্রিটিশের বিরুদ্ধে তীব্র জিহাদ রূপে আত্মপ্রকাশ করেছিল। সিপাহী বিদ্রোহের সব থেকে বেশি প্রভাব ফেলেছিল ধর্মীয় কারণের বিভিন্ন দিকগুলি। এই কারণগুলির মধ্যে প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলে ব্যবহৃত কার্তুজ। এনফিল্ড রাইফেলের টোটার মুখে গরু ও শুয়োরের চর্বি মাখানো এক ধরনের মোড়ক দিয়ে ঢাকা থাকতো। রাইফেলে এই টোটা ভর্তি করার সময় মোড়কটি দাঁত দিয়ে ছিঁড়তে হতো। এতে ভারতীয় মুসলমান ও হিন্দু উভয় সম্প্রদায়ের সিপাহীরাই ধর্মনাশের আশঙ্কায় বিদ্রোহী হয়ে ওঠে। এবার শেষ পয়েন্ট দেখো, মহাবিদ্রোহের সামরিক কারণ। মহাবিদ্রোহের অন্যতম কারণটি ছিল সামরিক। উল্লেখ্য 1857 আগেও সিপাহীরা মোট 4 বার ছোটখাটো বিদ্রোহে সামিল হয়েছিল। ইংরেজরাই সাধারণত নৌ অফিসার পদগুলিতে নিয়োজিত ছিল। তারা এতটাই দাম্ভিক ও উদ্ধত ছিল যে ভারতীয় সিপাহীদের অকারণে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত। তৎকালীন হিন্দু সমাজে সমুদ্রযাত্রা জাতিচ্যুত হওয়ারই সামিল ছিল। অথচ প্রত্যেক সিপাহীকে প্রয়োজনে সমুদ্রপথে বিদেশ যেতে হবে, সরকারের এই আদেশ সিপাহীদের বিশেষভাবে ক্ষুব্ধ করে। কোম্পানির ইংরেজ সেনা ও ভারতীয় সিপাহীদের মধ্যে বেতনের এক বিরাট ব্যবধান সিপাহীদের অসন্তুষ্ট করে তুলেছিল। সিপাহীদের পদোন্নতির সম্ভাবনাও ছিল খুব কম। ব্রিটিশ কর্মচারী স্বীকার করেছিলেন যে ভারতীয়দের পদোন্নতিজনিত ক্ষোভ যথেষ্ট তীব্র ছিল। প্রথম আফগান যুদ্ধে 1839 ও ইউরোপের ক্রিমিয়ার যুদ্ধে 1854 থেকে 56 ইংরেজ বাহিনীর সীমাহীন দুর্দশার কাহিনী সিপাহীদের নিজ শক্তিতে বিশ্বাসী করে তুলেছিল। ইংরেজদের এ দেশ থেকে উৎখাত করা যে কঠিন ব্যাপার নয়, তাদের মনে এই ধারণা বদ্ধমূল হয়ে উঠেছিল। ব্রিটিশ সামরিক কর্তৃপক্ষের কিছু অন্যায় নির্দেশ এবং সামরিক অফিসারদের ভারতীয় সিপাহীদের অবমাননা ও অবহেলা বিদ্রোহের পটভূমি রচনায় সাহায্য করে। সেই সময়কার সাধারণ ভারতীয় সিপাহীদের মধ্যে যে ক্ষোভ ও অসন্তোষ পুঞ্জীভূত হয়েছিল তার বিস্ফোরণ ঘটতে দেখা যায় এই বিদ্রোহের মধ্য দিয়ে। টমাস মনরো বলেছেন, ইংরেজদের ব্যবহারে ভারতীয়রা তাদের প্রতি শ্রদ্ধা হারিয়েছিল। তো এই ছিল সিপাহী বা মহাবিদ্রোহের কারণ। তার উপরে 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে আলোচনা করলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারে অনেক প্রশ্নের উত্তর আমি চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। দেখা হচ্ছে নতুন ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।